আজকের ভিডিওর মাধ্যমে মূলত এটা তুলে ধরবো যে আমাদের লং টার্ম হোল্ডিং যে স্টকস গুলো আছে সেগুলো কখন আমি সেল করব। যে সাপোজ আমি ডিসাইড করলাম যে কোনো একটা কোম্পানির শেয়ার আমি আজকে কিনলাম এবং লাইফ লং হোল্ড করব, 10-20 বছর হোল্ড করব। কিন্তু আমি ডিসাইড দেখলাম যে কোম্পানি ফান্ডামেন্টাল কিছু প্রবলেম আসছে বা কিছু কোম্পানি হাই ভ্যালুয়েশনে চলে গেছে। তো এইসব কারণ আমি দেখে আমি ডিসাইড করলাম যে আমি সেল করব। তো এরকম এক্স্যাক্টলি কি কি স্ট্র্যাটেজি হতে পারে যেগুলো দেখে আমি ডিসাইড করবো যে না, এই কোম্পানিতে আর হোল্ড করা যায় না, এগুলো লং টার্মের জন্য ঠিক হচ্ছে না, এই কোম্পানিতে ইনভেস্ট করা, তো আমি সেল করা উচিত। তো এটাই আজকে ভিডিও মধ্যে তুলে ধরবো এবং এক এক করে পয়েন্ট ওয়াইজ ডিসকাস করবো যে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিও শুরু করার আগে এটা বলে রাখি যে আমার নাম দীপাঞ্জন, আমি মিউচুয়াল ফান্ড, পার্সোনাল ফাইন্যান্স এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাই এবং যেটা আমি শিখেছি লাস্ট কয়েক বছরে সেটাই শেখানোর চেষ্টা করি। আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কোনো নতুন কোনো টপিকে জানার থাকলে আমাকে লিখে জানাও এবং ডেফিনেটলি লাইক করতে ভুলো না। তো প্রথম যে পয়েন্টটা তুলে ধরবো যে সাপোজ কোম্পানি হাই ভ্যালুয়েশনে চলে যাওয়া। সাপোজ আমি দেখছি যে যখন আমি ইনভেস্ট করলাম কোম্পানিকে, দেখলাম ওই কোনো একটা পার্টিকুলার স্টকস বা কোনো একটা পার্টিকুলার কোম্পানি যে 20% করে গ্রো হচ্ছে প্রতি বছর, ও সেলস 20% করে গ্রো হচ্ছে, নেট প্রফিট 20% করে গ্রো হচ্ছে। তো সেক্ষেত্রে যখন ওর ফান্ডামেন্টালে যে 20% করে গ্রো হচ্ছে নেট প্রফিট সেলস, তো দেখা গেল যে কোম্পানি ভ্যালুয়েশন আর হায়ার ভ্যালুয়েশন চলে গেলো। কোম্পানির স্টক প্রাইস হয়তো ওই যেখানে 20% গ্রো হওয়ার কথা সেখানে স্টক প্রাইস এক বছরে 5 গুণ 6 গুণ রিটার্ন দিয়ে দিল। কারণ কি কোম্পানির সেন্টিমেন্ট ভালো। তো যেহেতু সেন্টিমেন্ট ভালো কিন্তু ওর ফান্ডামেন্টালকে সাপোর্ট করছে না, তো সেক্ষেত্রে যেহেতু হায়ার ভ্যালুয়েশনে চলে চলে গেল, আমরা সেই টাইমে এরকম ভাবি যে কোম্পানি আরো বাড়তে পারবে, কিন্তু এই জিনিসটা একদমই ভুল। যখন একটা সার্টেন ভ্যালুয়েশন বা পি এক্সপেনশন অনেক বেশি হয়ে আছে, তো সেটা কিন্তু প্রফিট বুক করা উচিত। কেন কি এই ভ্যালুয়েশনটা যেহেতু সেন্টিমেন্টের কারণে, এটা কিন্তু ফান্ডামেন্টাল কারণে নয়। তো এটা কিন্তু যে কোনো বড় মুহূর্তে ক্র্যাশ করতে পারে বা মার্কেটে কোনো ছোট মোটো যে ক্র্যাশের সিচুয়েশন গুলো হয়, সেটা আমি কিন্তু এই স্টকগুলো প্রচন্ড পরিমাণে বাজে ভাবে ক্র্যাশ করবে এবং স্টক প্রাইস কিন্তু 70-80% পর্যন্ত বা 60% পর্যন্ত স্টক প্রাইস পড়ে যেতে পারে। তো প্রথম যে পয়েন্টটা দেবো সেটা ভ্যালুয়েশন অনুযায়ী, যে কোম্পানি যদি ফান্ডামেন্টালের সাথে ভ্যালুয়েশন ঠিকঠাক থাকে, স্টক প্রাইসের মুভমেন্ট ঠিকঠাক থাকে, তো ডেফিনেটলি হোল্ড করা যেতে পারে। ফান্ডামেন্টালের সাথে এবং আর যে স্টক প্রাইসের যদি অনেকটা গ্যাপ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সিট করা দরকার এবং প্রফিট বুক করা দরকার। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ফোকাস চেঞ্জ। সাপোজ আমি কোনো কোম্পানির উদাহরণ দিই, সাপোজ বরুণ বরুণ বেভারেজে কোনো একটা কোম্পানির উদাহরণ দিই যে পেপসি পেপসি বানায়, লেইস বানায়। ওই কোম্পানি ওই যে লাস্ট 10-20 বছর ধরে, 1990 থেকে আজকের দিন পর্যন্ত 30 বছর ধরে এই বেভারেজ কোম্পানিতে আছে। বেভারেজ বলতে পেপসি বানাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে বা চিপস বানাচ্ছে। তো ফট করে ও ডিসাইড করলো যে ইভি সেক্টরে এন্ট্রি করবে। ইভি সেক্টর মানে ও দেখলো যে সাপোজ ইন্ডিয়ার ইভি সেক্টরটা গ্রোয়িং, নেক্সট 10-20 বছর ইভির ডিমান্ড বাড়বে, ইলেকট্রিক ভেহিকেলের ডিমান্ড বাড়বে। তো সেক্ষেত্রে ও কি করলো যে ওর যে কোর কোম্পানি, কোর এক্সপার্টিস আছে যেখানে বেভারেজ বানানো বা কোল্ড ড্রিঙ্কস বানাতো, সেখান থেকে শিফট করে গেল। কিন্তু অ্যাজ এ ইনভেস্টার যখন আমি ওই কোম্পানিতে ইনভেস্ট করছি, আমি কিন্তু এটা দেখে ইনভেস্ট করছি যে বরুণ বেভারেজ আজকে পেপসি বানাচ্ছে, কালকে আরো কোনো প্রোডাক্ট লঞ্চ করবে, অল ওভার ওয়ার্ল্ডে এর সাপ্লাই করবে। কিন্তু ফট করে যখন ম্যানেজমেন্টের ফোকাস চেঞ্জ হয়ে গেলো, দেন কিন্তু এখানকার রেড ফ্ল্যাগ, এই কোম্পানি থেকে এক্সিট করা উচিত। কারণ কোম্পানি লাস্ট 10-20-30 বছর ধরে যেখানে ওর এক্সপার্টিস আছে, যেখানে ওর স্পেশালিটি আছে, সেই সেক্টর থেকে বেরিয়ে এমন একটা সেক্টর এন্ট্রি করলো যেখানে কিন্তু ওর কোনো এক্সপার্টিস নেই, নতুন করে জাস্ট অপরচুনিটি দেখলো এন্ট্রি করলো। তাই বলে এরকম না যে ওই ইভি সেক্টর ফাঁকা। ইভি সেক্টরে অনেক দিগ্গজ প্লেয়ার আছে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আছে। তো তার মানে কি মার্কেটে কিন্তু অপরচুনিটি ফট করে একটা পেলো, অন্য সেক্টরে ফট করে শিফট করলো, তার মানে ম্যানেজমেন্টে কিন্তু ফোকাস নেই। তো এরকম খুব রেয়ার কোম্পানিতে হয়, বাট যদি কেউ এরকম সিচুয়েশন আমরা দেখি যে ম্যানেজমেন্টের ফোকাসই চেঞ্জ হয়ে আছে, দেন এই কোম্পানি কিন্তু এক্সিট করা যেতে পারে। 3 নম্বর যে পয়েন্টটা দেখবো, যে পয়েন্টটা দেখে আমরা ডিসাইড করবো যে কোম্পানি চেঞ্জ করবো বা এই কোম্পানি থেকে প্রফিট বুক করে দেবো। সাপোজ যখন আমরা কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো স্টক সিলেক্ট করছি, তো নো ডাউট একটা ডিপ ডাউন রিসার্চ করে একটা ভালো টাকা ইনভেস্ট করছি। সাপোজ ওর ডেট টু ইকুইটি দেখছি এবং মানে কোম্পানি কতটা ডেট বা আছে, ওর সেলস কতটা বাড়ছে, অপারেটিং প্রফিট, ইপিএস কি বাড়ছে। তো দেখা গেল যে যখন আমি ইনভেস্ট করলাম তখন তো সবকিছু ঠিক ছিল, কিন্তু লাস্ট 2-3-4 বছর পর ওর কোম্পানির ডেট বেড়ে গেল। ডেট বলতে কোম্পানির যে লোন নিয়ে কাজ করছে, সাপোজ আজকের দিনে যে ওর যদি 10,000 কোটি টাকা বা 1,000 কোটি টাকা ওর কাছে যদি বা রিজার্ভ থাকে, তার পরিমাণে যদি 100 কোটি টাকা ওর লোন থাকে, মানা যায়। কিন্তু দেখা গেল যে 1-2 বছর 3 বছর পর দেখা গেছে ওর কাছে 1,000 কোটি টাকা রিজার্ভ আছে, তার মানে 600 কোটি টাকা ওর ডেট নিয়ে কাজ করছে, দেন কিন্তু রেড ফ্ল্যাগ এক্সিট করা দরকার। সেম সিচুয়েশন যে এই ফান্ডামেন্টাল আরো কিছু চেঞ্জ হয়, সাপোজ ওর সেলস যেটা আগে বললো 20% করে গ্রো হচ্ছে, ফট করে সেলস ড্রপ হয়ে গেল, কমে গেল, 10% করে মার্জিনের কাজ করছে, বা অপারেটিং প্রফিট কমে গেল। তো এইসব সিচুয়েশনে কিন্তু এক্সিট করা যেতে পারে। কিন্তু একটা জিনিস সেখানে দেখা দরকার যে সাপোজ আমি নিজেকে কোশ্চেন করা উচিত যে এই কোম্পানির এই যে প্রবলেমগুলো আছে, ডেট টু ইকুইটি রেশিওর যে প্রবলেম বা ডেট নেওয়া কাজ করা, ইপিএস কমা, নেট প্রফিট কমা বা অপারেটিং প্রফিট মার্জিন কমা, তো এটা কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট প্রবলেম। যে যদি সাপোজ হতেই পারে কোনো কোম্পানি সাইকেলিং ওয়েতে কাজ করে যে 2-3 বছর ভালো প্রফিট দিল, কোনো কারণে
কারণে ডাউন চলে গেল। তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাজ এ ইনভেস্টার আমার মনে এটা মানে বা এই কোশ্চেন করা উচিত যে এই যে প্রবলেমটা এসছে এই প্রবলেমটা কি কোম্পানি ওভারকাম করতে পারে? লাস্ট 10-20 বছরে এইসব প্রবলেম কি ওর কোম্পানির মধ্যে এসছে যেটা ওভারকাম করেছে, নাকি ফট করে এমন একটা প্রবলেম চলে আসছে যেটা ওভারকাম করতে পারে না? এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা কি শর্ট টার্ম প্রবলেম নাকি লং টার্ম প্রবলেম, মানে এই প্রবলেমটা কি মানে এই কোম্পানি কোলাপস করে দিতে পারে নাকি জাস্ট 1-2 বছর 3 বছর রিভাইভ করতে পারে? তো যদি আমি দেখি রিভাইভ করতে পারে বা এটা টেম্পোরারি প্রবলেম, দেন এখানে স্টে ইনভেস্টে থাকা যেতে পারে। কিন্তু যখন আমি দেখবো যে কোম্পানির ফান্ডামেন্টাল কোলাপস করে দিচ্ছে বা কোম্পানির ফিউচারকে নষ্ট করছে বা কোম্পানির ফিউচার নেই এবং এই প্রবলেমটা কোম্পানিকে শেষ করে দিতে পারে, দেন কিন্তু এখানে এক্সিট করা যেতে পারে। তো সেক্ষেত্রে ফান্ডামেন্টাল দেখা এবং প্রতি কোয়ার্টারে ফান্ডামেন্টাল চেক করা কিন্তু খুবই দরকার যখন লং টার্ম ইনভেস্টমেন্ট করি। বা কনফারেন্স কল ম্যানেজমেন্টে যে অ্যানুয়াল রিপোর্ট বের করে সেগুলো কিন্তু পড়া উচিত, যাতে আমরা নেক্সট হয়তো নেক্সট বছরে যে ভিশন আমরা পাবো যে কোম্পানি নেক্সট বছর কি করতে চলেছে বা তারপরে বছর কি করতে চলেছে, কোম্পানি ক্যাপেক্স বাড়ছে কিনা, তো কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন থাকবে। তো সেক্ষেত্রে যদি কোম্পানি ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে থাকে দেন কিন্তু এক্সিট করাটাই ভালো। যদি না কোম্পানিটি এইটা যদি টেম্পোরারি প্রবলেম না হয় পার্মানেন্ট প্রবলেম হয়ে থাকে। তারপরে যে পয়েন্টটা আছে সেটা আমি বলবো মার্কেট সাইজ। সাপোজ আমি ডিসাইড করলাম এমন একটা ইন্ডাস্ট্রিতে আমি ইনভেস্ট করছি যে কোম্পানি যে মার্কেটে খুব কম প্লেয়ার আছে, 2-3টে প্লেয়ারই আছে এবং মার্কেটে কাজ করছে, মার্কেট বিরাট বড় মার্কেট। সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বলি যে ব্রোকারিং ইন্ডাস্ট্রি বা ব্রোকারেজ ইন্ডাস্ট্রি আছে যেখানে ডিমেট অ্যাকাউন্ট বানানো হয় ওই ইন্ডাস্ট্রি বা আছে, বা হেলথ সেক্টরে যে ইন্ডাস্ট্রি আছে, যে ইন্স্যুরেন্স সেক্টর আছে, স্টার ইন্স্যুরেন্স বা আর যেসব ইন্স্যুরেন্স কোম্পানি আছে বা এইচডিএফসি আর্গো বা আইসিআইসি লাইফ, এইসব যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমি দেখলাম যে এই কোম্পানি মার্কেট একদম ফাঁকা। 141 কোটি 150 কোটি পপুলেশনের মধ্যে খুব কম লোকই 1% 2% লোক হয়তো হেলথ ইন্স্যুরেন্স করে থাকে। তো সেক্ষেত্রে মার্কেট পুরো ফাঁকা, কিন্তু দেখা গেল নেক্সট 5-7 বছরের মধ্যে এমন বড় বড় কোম্পানি আসছে যে কোম্পানি মার্কেটকে ডিস্টার্ব করছে বা মার্কেট শেয়ার নিয়ে নিচ্ছে। সাপোজ আমি যদি ধরি যে রিলায়েন্সের মতো বড় বড় আদানি বা আম্বানি এইসব প্লেয়ারও এই সেক্টরে ইনভেস্ট করছে এবং এই সেক্টরে এন্টার নিচ্ছে এবং খুব অ্যাগ্রেসিভলি কাজ করছে, এবং আমি যে কোম্পানিতে ইনভেস্ট করছি সেই কোম্পানি কিন্তু সেই একভাবে অ্যাগ্রেসিভ ভাবে কাজ করতে পারছে না ওই বড় কোম্পানির তুলনায়। তার মানে আমি বুঝতে পারছি যে বাকি যে বড় কোম্পানি আছে ওই ছোট কোম্পানি মার্কেট শেয়ার যে মার্কেটে যে ওর পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজটা ও গ্র্যাব করছে, দেন কিন্তু আমার মনে হয় এখান থেকে এক্সিট করা উচিত। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে যদি মার্কেট শেয়ার আমার নিজের যে কোম্পানি যেখানে আমি ইনভেস্ট করলাম সেখানে মার্কেট শেয়ার দিনকে দিন কমতে থাকে, তো সেটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগ যে এখান থেকে কোম্পানি এক্সিট করা যেতে পারে। আর তো সেক্ষেত্রে এইসব পয়েন্ট যদি কনসিডার করে আমরা যদি লং টার্ম ইনভেস্টমেন্ট যদি করে থাকি তো একটা বড় ওয়েলথ ক্রিয়েট করবো। আদারওয়াইজ যদি এইসব প্রবলেম কোনো কোম্পানিতে দেখা যায় বা ইনভেস্ট করার পরও যদি 2-3 বছর 4 বছরের মধ্যে লক্ষ্য করা যায় তো সেক্ষেত্রে এক্সিট করা যেতে পারে। আর একটা জিনিস বলে রাখি, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্ম হয়তো আমরা ভাবি 2 বছর 3 বছর হোল্ড করার আগে লং টার্ম বলে, কিন্তু লং টার্ম এটা না। লং টার্ম হচ্ছে আমি লাইফ লং হোল্ড করবো। সাপোজ কোনো কোম্পানির স্টক আমি কিনলাম আজকে এবং আমি কন্টিনিউয়াসলি 10-20-30 বছর হোল্ড করবো। যেমন যদি উদাহরণ দিই, রাকেশ ঝুনঝুনওয়ালা যে স্টকসে হোল্ড করেছিল, যেমন টাইটানে হোল্ড করেছিল, বা বিজয় খেরিয়া স্যার যে স্যারা স্যানিটারিওয়্যারে হোল্ড করেছিল, সেটা কিন্তু আজকে দিন পর্যন্ত ইনভেস্টমেন্ট আছে বা লাস্ট কয়েক বছর হয়তো এক্সিট করছে বিজয় খেরিয়া স্যার লাস্ট 2-3 বছর আগে, কিন্তু 10-20-30 বছর কিন্তু হোল্ড করেছে যতক্ষণ না এই কোম্পানি গ্রো হচ্ছিল বা সবকিছু ঠিকঠাক ছিল। তো এটাই বলার যে লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু এটাই না যে 2 বছরের মধ্যে হোল্ড করছি বা 2 বছর পরে আমি সেল করে দিচ্ছি। লং টার্ম হচ্ছে একদমই লং টার্ম 10-20-30 বছরের জন্য, যতক্ষণ কোম্পানি বিজনেস ফান্ডামেন্টাল সব ঠিকঠাক আছে আমি ইনভেস্টেড থাকবো। তো এটাই বলার। আর হচ্ছে যদি রিক্যাপ করি ভিডিওটা, তো সেক্ষেত্রে এটাই বলার যে প্রথমত কোনো কোম্পানি যদি হাই ভ্যালুয়েশনে চলে যায় ওর ফান্ডামেন্টালের সাথে ম্যাচ না হয়, ফান্ডামেন্টাল বলতে এর নেট প্রফিট 3 বছর পর ডবল হচ্ছে বা 2 বছর পর ডবল হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে স্টক প্রাইস 1 বছরে 5x 6x রিটার্ন দিয়ে দিল, তো সেক্ষেত্রে রেড ফ্ল্যাগ যে এখান থেকে এক্সিট করো, এই ভ্যালুয়েশন কোনোদিন সাস্টেন করবে না, তো এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। সেকেন্ড যে পয়েন্টটা বললাম, সেকেন্ড যে পয়েন্টটা সেটা ম্যানেজমেন্ট ফোকাস চেঞ্জ। যে উদাহরণ দিয়ে বললাম যে বারুণ বেভারেজের ক্ষেত্রে বেভারেজ বানায় কিন্তু ফট করে ওর ফোকাস চেঞ্জ হলো ওই ভিতে এন্টার করছে, টোটালি ডিফারেন্ট ফিল্ড ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে যেহেতু নতুন কোম্পানিতে ইনভেস্ট করছে, আর আমি যখন ইনভেস্ট করেছিলাম তখন বারুণ বেভারেজে ইনভেস্ট করেছিলাম যে এই কোম্পানি কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে বা চিপস বানাচ্ছে, তো ফট করে যেহেতু ফোনে ফোকাস চেঞ্জ হয়ে গেলো, দেন আমিও কিন্তু এখান থেকে এক্সিট করবো এবং প্রফিট বুক করে অন্য কোনো ভালো কোম্পানিতে ইনভেস্ট করবো। 3 নম্বর যে পয়েন্ট আমি বললাম সেটা হচ্ছে যে কোম্পানির ব্যালেন্স শিটে প্রবলেম হচ্ছে। সাপোজ যেটা বললাম আমি যে কোনো কোম্পানি ডেট বাড়ছে মানে কোম্পানি লোন নিয়ে কাজ করছে, বেশি লোন নিয়ে কাজ করছে বা ইপিএস বা কমে যাচ্ছে, আর্নিং পার শেয়ার কমছে, অপারেটিং প্রফিট কমছে, দেন এখান থেকে কিন্তু এক্সিট করা যেতে পারে
কিন্তু তখনই এক্সিট করবো যখন এটা দেখবো একটা পার্মানেন্ট প্রবলেম। যদি টেম্পোরারি প্রবলেম হয় তো সেক্ষেত্রে একটা অপরচুনিটি আবারও ইনভেস্টমেন্ট করার। তো এবং 4 নম্বর যে পয়েন্টটা বললাম সেটা মার্কেট সাইজ ছোট হওয়া, যে আমি দেখছি দিনকে দিন যে কোম্পানির ও সেলস কমে যাচ্ছে, কারণ কি ওর মার্কেট শেয়ার কমে যাচ্ছে, বড় বড় প্লেয়ার এখানে এন্ট্রি করছে, যার কারণে এই ছোট কোম্পানি ইনভেস্ট করতে পারছে না। আর ছোট কোম্পানি এই কারণেই বলছি যে ছোট কোম্পানিগুলো বাড়ার কিন্তু স্কোপ অনেকটাই বেশি থাকে, যে স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু স্কোপ অনেকটাই বেশি থাকে। তো যখনই আমি দেখবো কোনো বড় প্লেয়ার এখানে এন্ট্রি নিচ্ছে এবং এন্ট্রি নেওয়ার ফলে আর যে ওই ছোট কোম্পানি মার্কেট শেয়ার দিনকে দিনও মানে গ্র্যাব করছে, খেয়ে নিচ্ছে, দিনে কিন্তু রেড ফ্ল্যাগ যেখানে এখান থেকে এক্সিট করার। তো এই ছিল একটা 4-5টা পয়েন্ট, যে এইসব দেখে কিন্তু আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে এক্সিট করতে পারি, যে এইখানে আর ইনভেস্ট করার কোনো জায়গা নেই, বা আমার সেই রিটার্নটা পাবো না যে রিটার্নটা এক্সপেক্ট করে এসেছিলাম, যে স্মল ক্যাপ ইনভেস্ট করবো এবং ওই স্মল ক্যাপ কোম্পানি যদি লার্জ ক্যাপে পরিণত হয় তো সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় রিটার্ন দিয়ে যাবে, যেমন বাজাজ ফিনসার্ভ লাস্ট 10-20 বছর 10 বছরে 100x রিটার্ন দেয়, বা রয়্যাল এনফিল্ডে যে কোম্পানি আয়েশা মোটর, সেও কিন্তু সেম রিটার্ন দেয়, বা এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক, কোটাক ব্যাংক, এর কোনো ম্যাসিভ রিটার্ন দিয়ে গেছে। তো তো এটাই বলার, যে এইসব পয়েন্ট যদি মাথায় রেখে বা প্রতি কোয়ার্টারে একবার যদি কনসিডার করে আমরা যদি চলতে পারি, দেন কিন্তু আমাদের এই লং টার্ম ইনভেস্টমেন্টের জার্নিটা কিন্তু স্মুথ হবে। আদারওয়াইজ যদি কোনো প্রবলেম হয় এখান থেকে এক্সিট করা, বা ওইখানে এক্সিট করে প্রফিট বুক করে ভালো কোম্পানিতে কোনো শিফট করা, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তো ভিডিওটা এখানেই রাখবো। আর বলে রাখি, যারা এই চ্যানেল নতুন এসছো তারা ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, এবং আরো আরো এই চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছিলাম আগের প্রিভিয়াসলি ইয়ারে, যে স্মল ক্যাপে কিছু অপরচুনিটি আছে, এবং বা আরো অনেক অনেক ভিডিও বানিয়েছিলাম, কেউ যদি না দেখে থাকো ভিডিওগুলো ডেফিনেটলি ওয়াচ করো, যথেষ্ট ভ্যালু পাবে। তো এখানেই রাখছি ভিডিওটা, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।